আমরা আজকে একটু কথা বলতে চাই তোমাদের সাথে। আজকে একটু শেয়ার করব। অনেকে হয়তো রেজাল্ট হওয়ার পর কোন কলেজে ভর্তি হবে, কিভাবে চয়েস লিস্ট সাজাবে, এটা নিয়ে তোমরা টেনশন করছো, হয়তো বা চিন্তা ভাবনা করছো কি করলে বেটার হবে। তার একটা আমরা দিক নির্দেশনা দিতে চাই। এর কারণে আজকে লাইফে যুক্ত হওয়া। তোমরা যারা আমাদেরকে দেখছো, আমাদের স্টুডেন্ট যারা আছো, তারা যদি আমার কথা ক্লিয়ার শুনতে পারো তাহলে আমাকে একটু কমেন্ট করবে। আজকে আমরা মাইক্রোফোন ব্যবহার করছি না, তো বেশ শোনা যায় কিনা ক্লিয়ার। তাহা আমাদের কথা কি শোনা যায় ঠিকঠাক? আমাকে কি শুনতে পাচ্ছ তুমি? তালহা, আমাদের যদি যারা আমাদেরকে দেখছেন তারাও যদি আমরা একটু কমেন্ট করেন যে হ্যাঁ কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, তাহলে আমরা একটু কথা বলতে চাই। হ্যাঁ, তালহা বলছে জি স্যার শোনা যাচ্ছে। তালহা কি চলে গেছো তুমি? বাসায় আছো না ঢাকায় চলে গেছো? রেজাল্ট হওয়ার পর বর্তমানে রিমন আছে আমাদের সাথে। রিমনও বলছে জি স্যার শোনা যাচ্ছে। স্বর্গ বলছে জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, রেজাল্ট বর্তমানে যেটা আমরা এসএসসি রেজাল্ট 2025 দেখতে পেলাম, এই 25 রেজাল্টে অনেকের দ্বিধাদ্বন্দ্ব। বিশেষ করে রেজাল্টের যে টোটাল মার্ক আছে, এই টোটাল মার্ক নিয়ে অনেকেই নিজেরা সংশয়ে রয়েছে যে আসলে তারা তাদের পছন্দের চয়েস পছন্দ মতো যে চয়েস লিস্ট সাজাবে, সেক্ষেত্রে তাদের পছন্দের কলেজটি তারা আসবে কিনা। আমরা প্রত্যেক বছরই এখান থেকে একটা ধারণা দিয়ে থাকি আসলে কোন কলেজ তার জন্য হতে পারে। চয়েস দেওয়ার ক্ষেত্রে আবার একটা ব্যাপার আছে। যদি দেখা যায় কেউ চয়েস দেওয়ার ক্ষেত্রে প্রথম দিকে এমন এমন কলেজগুলো সে দিয়ে ফেললো যে তার যে নাম্বার আছে, টোটাল নাম্বার আছে, সে নাম্বার অনুযায়ী সেই কলেজ তার প্রথমবারে আসার মতো নয়, কিন্তু সে সেই কলেজগুলোকে চয়েস লিস্টে প্রথমে দিয়ে ফেলেছে। দিয়ে ফেলার পরে যে কলেজটা তার আসতো, কিন্তু সেই কলেজটা সে তার লিস্টে রাখেনি। এতে করে সমস্যা কি হবে? দেখা যাবে তার প্রথমবারে ওই কলেজগুলো আসবে না। না আসার পরে যে কলেজটা তার আসার মতো ছিল সেই কলেজটা না দেওয়ার কারণে সেকেন্ড বার যখন ওই কলেজটা তার আবার চয়েস লিস্টে আসবে, চিন্তা করবে আমি এটাতে দেব, কিন্তু ফার্স্ট বার যারা ওই কলেজে পেয়ে গেছে তারা তো আর ওই জায়গাগুলোকে ফাঁকা রাখবে না। যেহেতু ওই জায়গাগুলো আর ফাঁকা হবে না, তাই সেকেন্ড চয়েস দেওয়ার ক্ষেত্রে দেখা যাবে তার ওইটাতে হওয়ার সম্ভাবনা থাকলেও ওই কলেজটা তার আর হয়ে উঠবে না। এই জন্য যখন আমরা কলেজ চয়েস দেব, সেক্ষেত্রে কিন্তু এটা মাথায় রেখে দিতে হবে যে কোনো একটা কলেজ আমি পেতে পারি, হ্যাঁ সেটা আমার লিস্টে থাকবে, কিন্তু এমন কলেজ আমাকে দিতে হবে যেন না কোনো কলেজ যেন আমার আসে। যদি আমরা যদি কলেজ চয়েস দিতে গিয়ে দেখি যে আমরা না ওই কলেজটা আমরা দেই নাই, তাহলে কিন্তু দেখা যাবে আমরা আসলে আমাদের কলেজগুলো যেগুলো দেয়া ছিল সেগুলোতে না পেয়ে পরের যে কলেজটাতে পাওয়ার কথা ছিল সেই কলেজটা আমরা পাই নাই। তখন কিন্তু একটা বড় মুশকিলে পড়ে যাবে। এরকম অনেকবার আমি দেখতাম যে আসলে তার যে টোটাল মার্ক, সেই মার্ক অনুযায়ী কলেজ হয় না। যে কলেজ কয়টা সে দিয়েছে একটাতেও আসেনি, কিন্তু তার মার্ক অনুযায়ী যে কলেজটা হয় সেই কলেজটাতে না দেওয়ার কারণে সেকেন্ড বার সে তার থেকে আরো খারাপ কলেজে তাকে ভর্তি হতে হয়েছে। তোমাদের জন্য যেন এইটা যেন না হয়, এই জন্য তোমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে তুমি কোন অঞ্চলে পড়তে চাও সেটা কিন্তু তোমাকে আগে
অবশ্যই সিলেক্ট করতে হবে। পরিবার যারা আছে, পরিবারের সদস্য, বিশেষ করে তোমার বাবা মা যারা, তাদের সাথে আগে কথা বলতে হবে তেনারা তোমাকে কোথায় দিতে চান, সেই অঞ্চল ভিত্তিক কোন কলেজটি তোমার জন্য প্রাপ্য সেইটা তোমাকে বুঝে তারপরে কলেজ চয়েস দিতে হবে। এখন কথা হচ্ছে কলেজ চয়েসের ক্ষেত্রে কি করা হয়। কলেজ চয়েসের ক্ষেত্রে কিন্তু কোনো কলেজে নাম্বার আসলে প্রথমে যে বলা হয় যে 1200+ বা 1230+, 1220+ নিয়ে তারা নেবে, এমন কিন্তু কোনোদিনই সার্কুলার দেয়া হয় না। আমাকে এইবারই দেখলাম যে আজিজুল হক কলেজের একটা পেজ দিয়ে সেখানে লিখে দিয়েছে যে 1220+, আবার অন্য অন্য যেগুলো আছে তাদের ক্ষেত্রে 1150 না কত প্লাস এরকম দিয়ে একটা তারা পেজ থেকে আমাকে ছবি দিয়েছে। তা আমি ভাবলাম যে আসলে কলেজ যখন চয়েস দেওয়া হয় সেখানে তো আসলে কত নাম্বারে হবে এটা তো প্রথমে জানা কোনোদিনই সম্ভব নয়। কি করে জানবে? যারা চয়েস দেবে সেই চয়েসের ক্ষেত্রে দেখতে হবে যে আসলে প্রথম দিকে যে কয়টা সিট আছে, প্রথম দিকের নাম্বার যাদের বেশি হবে তারা কিন্তু সেই কলেজগুলো পাবে। এটি আসলে কলেজের কর্তৃপক্ষ যারা থাকে তারাও প্রথম দিকে জানার কোনো ক্রমেই সম্ভব নয়। তাহলে ওই রকম যে ফেসবুকে পোস্ট দেখে তোমরা হয়তো বা হতাশ হচ্ছ, আমার মনে হয় এটি হতাশ হওয়ার কিছু নাই। সার্কুলারে লেখা থাকে যে A+, সবগুলোতে A+ লাগবে বা A+ হতে হবে, বা ন্যূনতম 4.50 হতে হবে, 4.80 হতে হবে, এরকম থাকলে এই কলেজে তারা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু লিখা তো কোনোদিন আমি দেখি নাই যে এই কলেজে এত প্লাস হলে তারা আবেদন করতে পারবে, ওই কলেজে এত হলে তারা আবেদন করতে পারবে। তোমাদের মধ্যে যে একটা ভ্রান্ত ধারণা আছে এটা কিন্তু আমি দেখতে পেয়েছি, এরকম করে কোনোটাতেই থাকে না। এই জন্য তোমাদের আসলে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে কোন দিকের কোন অঞ্চলের কলেজগুলোতে কত পয়েন্ট হলে আবেদন করা যায়, এবং যখন তুমি লিস্ট করবে সেই লিস্টের ক্ষেত্রে কোন কলেজগুলোকে আগে প্রায়োরিটি দেবে। এমনও আছে দেখা যাচ্ছে নাম্বার ভালো আছে কিন্তু যখন তারা চয়েস লিস্ট দেয় না বোঝার কারণে যেটা ভালো ছিল সেটা না দিয়ে তার থেকে যে একটু নিচের সারির যেটা ছিল সেই কলেজটা দিয়ে ফেলে। তখন পরে যখন বুঝতে পারে যে এটা আমার ভুল হয়েছে তখন কিন্তু তারা সেটা নিয়ে আফসোস করে। এই জন্য জেনে বুঝে কলেজ চয়েস দিতে হবে। যেমন স্বর্গ লিখেছে, স্যার আমার নাম্বার 1145, আমাকে কি কোনো কলেজ নেবে? এই যে আমার 1145 কোনো কলেজ নেবে? এরকম অনেকে আছে যারা ভাবতেছে যে এই নাম্বারে তার এই কলেজ হবে কিনা, ওই নাম্বারে ওই কলেজ হবে কিনা, সেটা চিন্তা। তাহলে আমরা একটু দেখাই আমাদের গোবিন্দগঞ্জের যারা শিক্ষার্থী রয়েছে তাদের আসলে চয়েস লিস্টের প্রথম যে অঞ্চলটা তারা চুজ করে থাকে সেটা কিন্তু প্রথমে বগুড়া অঞ্চল। বগুড়া অঞ্চলে যে কলেজগুলো রয়েছে তার প্রথম দিকের যে প্রথম সারির কলেজ সেটি কিন্তু বগুড়া আজিজুল হক কলেজ। আজিজুল হক কলেজ যদি আমরা গত বছরে কততে টিকিয়েছে বা সর্বশেষ কত নম্বরে নিয়েছে এটা যদি দেখি তাহলে আমাদের জানা মতে গত বছরে আজিজুল হক কলেজে 1217, 1219 এরকম নাম্বারে সায়েন্সে নেওয়া হয়েছে। সর্বশেষ এইরকম নাম্বার থেকে স্টার্টে ওপর দিকে যারা যত পেয়েছে তত ওনারা নিয়েছেন। মানে এবারে যদি নাম্বারটা ওভার মার্কিং না হয়, নাম্বার যদি একটু কম হয়ে থাকে এবং সারা বাংলাদেশে যদি 32 জন শতকরা ফেল করে থাকে সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারটা এত হওয়ার সম্ভাবনা নেই, নাম্বারটা কমে আসবে। আমরা যদি একটা পরিসংখ্যান দেখি যে উপজেলাগুলোতে গতবারে যত নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে সেই নাম্বার থেকে কত নাম্বার কমে তারা এই কলেজগুলো পেয়েছে তাহলে আমরা একটা ধারণা পাবো। যেমন আমাদের গতবার আমাদের গোবিন্দগঞ্জ উপজেলায় যে ফার্স্ট হয়েছিল ও মনে হয় 1242 কি 43 পেয়েছিল। তাহলে 1243 বা 42 পেয়ে সেখান থেকে ফার্স্ট থেকে যদি 1219 পর্যন্ত এসে যদি তারা কলেজ পেয়ে থাকে বা 17 পর্যন্ত পেয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে ওখানে নিয়ার বাই ওখানে 5, এখানে এসে যদি আমরা ধরি আবার 20, তাহলে 25 মার্ক কমে তারা চান্স পেয়েছে। তাহলে এবার যদি ওভার মার্কিং যেটা আছে সে ওভার মার্কিংটা হয়নি, তাহলে নাম্বার কিন্তু ওভার মার্কিং হওয়ার জন্য আমরা সেদিন একটা লাইভ করেছিলাম এই বিষয়ে একটা কথা বলছিলাম। কথা হচ্ছে কি, যখন ওভার মার্কিং হয় না
একটা সাবজেক্টে ওভারমার্কিং কেমন হয়, কোন একটা সাবজেক্টে হয়তো বা লিখেছে কিছু বাচ্চারা, লিখার পরে তারা একটা নাম্বার দিয়েছে যে আসলে এইটাতে লিখেছে কিছু একটা নাম্বার দিতে হবে, সেক্ষেত্রে তারা হয়তোবা 3 মার্কের প্রশ্ন, যারা স্যারেরা আছেন 3 মার্কের প্রশ্নে হয়তোবা 2 দিয়ে গেছেন, নয়তোবা শুধু লিখার কারণে তারা 1.5 দিয়েছেন, 2 দিয়েছেন, 2.5 দিয়েছেন, এরকম। কিন্তু এবারের নির্দেশনা যেরকম করেছিল, আমাদের রেজাল্ট দেখে যেটা মনে হয়েছে, শুধু লিখলে হবে না, লিখাটা যদি সামঞ্জস্যপূর্ণ হয়, উত্তরের সাথে যদি মিল থাকে, তাহলে তারা নাম্বার করেছে। তাহলে এমনিতে নাম্বার দেওয়ার কিন্তু সুযোগ নাই, তাহলে সেক্ষেত্রে নাম্বারটা কিন্তু একটু কম হয়েছে। যদি প্রত্যেকটা সাবজেক্টে আমরা গল্পের খাতিরে বা যুক্তির খাতিরে যদি ধরে নেই যে প্রত্যেকটা সাবজেক্টে গত বছরে 5 মার্ক করে এরকম করে নাম্বার ওভার মার্কিং হয়েছে, যদি 5 মার্ক করে হয়ে থাকে, যেটা এবার দেওয়া হয়নি, গ্রেস মার্কিং ওভার মার্কিং ধরে আমরা ধরলাম সাবজেক্টে 5 মার্ক করে হয়েছে। যদি আমরা 10টা সাবজেক্টের কথা বলি, 13টা সাবজেক্টের মধ্যে স্কুলে আবার 150 মার্ক থাকে, 10টা সাবজেক্টের কথা বলি, তাহলে এখানে 5 মার্ক করে যদি গ্রেস মার্ক ওভার মার্কিং মিলে একটা করে সাবজেক্টে বাড়ে, তাহলে টোটাল কিন্তু আমার মার্ক বেড়ে যায় 5 আর ওখানে 10, 5 যদি 10 গুণ করা যায় 50 মার্ক কিন্তু বেড়ে যায়। তার মানে গতবারের কোনো বাচ্চার যে রেজাল্টটা থাকবে তার থেকে এবারে কিন্তু 50 মার্ক কম হওয়ার কথা। কিন্তু এখানে একটা কথা আছে, কথা হচ্ছে কি, সায়েন্সের সাবজেক্ট যেগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সাবজেক্টগুলোকে ওভার মার্কিং হওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ এগুলো তো যা লিখবে তাই নাম্বার হবে, যদি না লিখে তাহলে তো ওখানে দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য এই 3টা সাবজেক্টকে যদি আমরা আবার বাদ দিয়ে রাখি, তাহলে এই 3টা সাবজেক্টকে যদি আমরা বাদ দিয়ে রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 10টা সাবজেক্ট আমরা ধরেছিলাম, 3টা বাদ দিলাম, বাদ দিয়ে আমাদের তাহলে সাবজেক্ট হচ্ছে কত, 7টা। তাহলে 7টাতে যদি 5 মার্কের ওভার মার্কিং হয়ে থাকে, তাহলে এখানে আমার নাম্বার হচ্ছে কত, 5 7 35, তাহলে 35 মার্ক ওভার মার্কিং আমরা ধরতে পারি। তাহলে আগের বারে যে নাম্বারটা হচ্ছিল তার থেকে কিন্তু এবারে 35 মার্ক এমনিতেই কম হয়। সেই হিসেবে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে যে কলেজটাতে আগের বারে যত নাম্বারই টিকেছে, লাস্ট যত নাম্বার থেকে নিয়েছে, তার থেকে এবারে কিন্তু 35 নাম্বার নিচের দিকে নেমে আসবে, এটি একটা বিষয় থাকবে। তাহলে আমরা ওই হিসাব করলে কিন্তু দেখতে পাই কি, যদি আগের বারে আমাদের টোটাল মার্কিং ছিল হচ্ছে, যদি আমরা বলি 1243, তাহলে সেখান থেকে যদি 1217 বা 19 নেয়, তাহলে আমরা বললাম 25 মার্ক ওখানে আছে, 25 মার্কের ডিফারেন্সে টিকানো হয়েছে আজিজুলে। তাহলে এবার যদি আমার উপজেলায় ফার্স্ট হয়ে থাকে 1223 পেয়ে, তাহলে সেখান থেকে যদি 25 মার্ক আমরা কম করি, তাহলে 25 মার্ক কম করলে কততে আসবে, 25 মার্ক কম করলে যদি আমরা 23 থেকে 25 বাদ দেই, দেখা যাবে আমরা 20 বাদ দিলাম, তাহলে আমার হচ্ছে 1203 বাদ দিলে দেখা যাবে ওখান থেকে 97 হবে। এখন কথা হচ্ছে গতবারের হাইস্ট মার্ক অনুযায়ী কিন্তু এবারে তাহলে 1197 হলে টেকার কথা, 1197 টিকবে। কিন্তু আরেকটা কথা আছে, কারণ এটা তো আমাদের নাম্বারের গতবার যেটা নাম্বার ছিল সে অনুযায়ী হয়েছে, কিন্তু পাশাপাশি ওভার মার্কিং এর জন্য কিন্তু একটা নাম্বার এখানে আমরা কম পেয়েছি, সেখান থেকে হলেও কিছু না হলেও তো 10 অথবা 15 নাম্বার কমই টেকার কথা। তাহলে যদি আমরা 97 থেকে 10 অথবা 15 নাম্বারও কমিয়ে দেই, তাহলে কিন্তু দেখা যাবে 1100 যদি 90 হয় বা 85 হয়, তাহলে কিন্তু আজিজুলে লাস্ট অব্দি হওয়ার একটা চান্স আছে। এখন এগুলো তো আসলে ওইভাবে শিওর দিয়ে ইনশিওর করে বলা যায় না যে এত নাম্বার হলে আসলে হওয়ার সম্ভাবনা আছে বা হবেই, এটি বলা সম্ভব নয়। যখন আমরা বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছিলাম এবং চাকরি পরীক্ষা দেওয়া হয়, অনেকে বলে যে এবারে প্রশ্নটা খুব কঠিন হয়েছে, কিন্তু যখন এটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতাম, তখন দেখা যেত কঠিন প্রশ্ন হলে সমস্যা তো নাই, কঠিন আমার কাছে আমি অ্যাপ্লিকেন্ট, আমার কাছে যেটা কঠিন হয়েছে আরেকজন যে প্রতিযোগী আছে তার কাছে তো কঠিন হয়েছে। যদি সহজ প্রশ্ন হয় তাহলে বেশি মার্কিংয়ে তখন টেকানো হয়, আর যদি কঠিন প্রশ্ন হয় মার্কটা কম হলে তখন টেকা যায়, তাহলে বিষয়টা কিন্তু একই। এবার যদি নাম্বারটা বোর্ডের ক্ষেত্রে কম হয়, তাহলে সব সাবজেক্টে সব স্যারের জন্য সব স্টুডেন্টের জন্য কম হয়েছে, তাহলে সকল স্টুডেন্ট যদি নাম্বার কম হয়ে যায়, তাহলে আমার যদি নাম্বার কম হয়, আরেকজনের নাম্বার কম হয়েছে, আরেকজনের নাম্বার কম হয়েছে, তাহলে ওই অনুপাতে ধরে আমাকে কিন্তু বিবেচনা করতে হবে আমার এই কলেজ হবে কি হবে না। তা আমার যতটা মনে হয়, আমার দিক থেকে মনে হয় এটা নাও হতে পারে যে হবেই, এমন তো শিওর আমরা দিতে পারি না।
তাহলে সেক্ষেত্রে আজিজুলের ক্ষেত্রে আমার মনে হয় যদি কারো 1290 প্লাস থাকে, সরি 1200 কেন 1190 প্লাস থাকে, তাহলে সে কিন্তু একটা আশা করতে পারে এবারের জন্য, আমার কাছে মনে হয়। যদিও রাজশাহী বোর্ডের ক্ষেত্রে অনেকে বলছে রাজশাহী বোর্ডের নাম্বারটা একটু বেশি, কিন্তু ওভারঅল নাম্বারের ক্ষেত্রে দিলে রাজশাহী বোর্ডের কিন্তু এবার বলা হচ্ছিল যে বিগত 16 বছরে তাদের যে রেজাল্ট ছিল সেই রেজাল্ট এইবারই কিন্তু সবচেয়ে কম হয়েছে, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু নাম্বার কম আছে। এজন্য তোমরা যখন চয়েস দিবা, যারা 1190 ওপরে আছো, তারা কিন্তু কিছুটা আশা করতে পারো যে না আজিজুল হতে পারে, হতাশ হওয়ার কিছু নেই। তোমরা যারা তার থেকে আরেকটু নিম্নে আছো, তারাও হয়তো 85 যারা আছো তারাও চয়েস দিবা, 1 নাম্বারই দিবা। যারা বগুড়া কেন্দ্রিকে পড়তে চাও, বগুড়া এলাকায় থাকতে চাও বলে আছো, তারা ওটাতে চয়েস দিবা। আর পাশাপাশি আজিল হক কলেজের তোমার যদি সায়েন্সেই তোমার গতবারে এরকম 1219-এ তারা নিয়ে থাকে, তাহলে আর্টসে কিন্তু এর থেকে আরো কমে হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি কল্পনা করি, তাহলে সায়েন্সে যা হবে তার থেকে 50 মার্ক কমে কিন্তু এমনিতেই আর্টস হবে। এই জন্য যারা আর্টসে পড়তে চাও, গ্রুপ চেঞ্জ করে পড়তে চাচ্ছ বা আগে থেকে অন্য কোথাও আছো সেখান থেকে পড়বা, তাদের ক্ষেত্রে এই 1290 থেকে যদি আরো 50 কমা, 1190 থেকে যদি 50 কমিয়ে দাও, তাহলে 50 কমিয়ে দিলে কিন্তু 1140 হয়। তাহলে 1140 যারা পেয়েছো তারা কিন্তু আজিজুল হক কলেজে তুমি আর্টস থেকে একটা হওয়ার বড় সম্ভাবনা রয়েছে, আমার কাছে মনে হয় যেটা। এখন আজিজুল হক কলেজের ক্ষেত্রে আর্টস এবং সায়েন্সের যেটা বিষয়, সেটা আমার কাছে মনে হয় যে এরকম তোমরা আশা করতে পারো। সেকেন্ড যদি তুমি চয়েস দাও, সেকেন্ড চয়েস হিসেবে আজিজুলের মেয়েরা যারা থাকে, আজিজুল না পেলে মেয়েরা চয়েসের ক্ষেত্রে মুজিবুর রহমান মহিলা কলেজ যেটি রয়েছে তারা সেটি দিয়ে থাকে। তাহলে গতবারে দেখা যায় মুজিবুর রহমান মহিলা কলেজে 1150 সালে সায়েন্সে কিন্তু নেওয়া হয়েছে। এবার সেক্ষেত্রে অবশ্যই 30 মার্ক কমে আসবে। যদি 30 মার্ক কমে আসে, তাহলে 1100 যারা তোমরা 20 আছো, তাহলে 1120 অথবা 1130 যারা এরকম আছে, তারা কিন্তু সায়েন্স থেকে আশা করতে পারে যে মুজিবুর রহমান মহিলা কলেজে হতে পারে। এখন ছেলেদের ক্ষেত্রে তো আর মুজিবুর রহমান মহিলা কলেজে চয়েস দেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে তারা দেখা যায় চয়েস দেওয়ার ক্ষেত্রে শাহ সুলতান কলেজে দিয়ে থাকে, আবার কেউ বা বগুড়া কলেজে দিয়ে থাকে। এই দুটো কলেজের ক্ষেত্রে আজিজুলে যে নাম্বার দেওয়া হয় তার থেকে 20-30 নাম্বার কমে এসে তাদের কিন্তু এই কলেজগুলোতে টেকে। তাহলে গতবার যদি আজিজুলে 1217টা থেকে, আমরা এখন এখানে থেকে বলছি যে তুমি কম দিয়ে 1290 বা 1200 পর্যন্ত এসে এবার টিকলো, তাহলে অবশ্যই ওই 1200 থেকে যদি তুমি আরো কি করো 30 মার্ক কমিয়ে দাও, তাহলে তুমি অবশ্যই শাহ সুলতান এবং বগুড়া কলেজে কিন্তু চান্স পাওয়ার একটা আশা করতে পারো। আমার কাছে মনে হয় যে 1200 থেকে যদি 30 কমিয়ে দাও, তাহলে তোমার নাম্বার হবে কত, 1170। 1170 যারা প্লাস আছো তাদের কাছে আমার কাছে মনে হয়, আমি যেটা মনে করি, অন্যরা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে, এটা ব্যক্তিগত ব্যাপার, সেখানে তোমার 1170 যদি প্লাস থাকো, তুমি 1170 প্লাস হলে কিন্তু শাহ সুলতান অথবা তোমার বগুড়া কলেজে হতে পারে। আবার এখানে কিছু কিছু আছে যারা সরকারি না পড়ে বেসরকারি কলেজগুলোতে চয়েস দেওয়ার একটা চিন্তা ভাবনা করে। আমাদের আগের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে যদি গোল্ডেন এ প্লাস থাকে, গোল্ডেন এ প্লাস থাকলে আর্ম ব্যাটালিয়ান, তারপর হচ্ছে বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ, তারপর এই দুটো কলেজে কিন্তু হয়েই থাকে, নাম্বারের চিন্তা করতে হতো না। গোল্ডেন এ প্লাস থাকলে তারা এই দুটো কলেজে ভর্তি হওয়ার সুযোগ আগে থেকে ছিল। অনেক স্টুডেন্ট আমাদের আছে গোবিন্দগঞ্জে যারা এই দুটো কলেজে পড়েছে, এবং কিছু কিছু আছে ক্যান পাবলিক স্কুল। ক্যান পাবলিক স্কুলে সায়েন্স থেকে যাদের আবার ক্যান পাবলিকে পড়ার একটা আর্মি কোটা থাকে, তাদের ক্ষেত্রে নাম্বার একটু কম বা গ্রেড কম হলেও হয়ে থাকে। এই আর্ম ব্যাটালিয়নেও এরকম একটা কোটা রয়েছে মনে হয়। তোমার ক্যান পাবলিক স্কুল যেটা রয়েছে, ক্যান পাবলিক স্কুলে আমার অভিজ্ঞতা মতে গত বছরগুলোতে আমি দেখতে পেয়েছি যে এ প্লাস হলে তাদের ওখানে তারা ভর্তি হতে পেরেছে, আমার স্টুডেন্টগুলোর ক্ষেত্রে আমি দেখছি। তাহলে এবার যারা তোমরা এ প্লাস পেয়েছো, তারা মোটামুটি ধারণা করতে পারো তোমরা এই ক্যান পাবলিক স্কুল, পুলিশ লাইন্স স্কুল, বিএফ শাহিন এবং হচ্ছে তোমার আর্ম ব্যাটালিয়ন,
তারপর হচ্ছে তোমার বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ, এগুলোতে তোমরা দিতে পারো। এগুলোতে যে যার যেটাকে তোমার ভালো মনে হয়, যে কলেজটাকে তোমার ভালো মনে হয়, তুমি সেটাকে প্রায়োরিটি লিস্টে তোমার প্রথমে দিতে পারো। তুমি আর্ম ব্যাটালিয়নকে প্রথমে দিতে পারো, বা হচ্ছে বিএম মডেল স্কুলকে প্রথমে দিতে পারো। এরকম করে যার যেটা ভালো লাগে সেটা তুমি সেটা দিতে পারো। আমার মনে হয় বগুড়াতে যে কয়টা কলেজে তোমার তুমি ভর্তি হওয়ার একটা আশা রেখেছিলা, এই কয়টা কলেজে তুমি চয়েস দিয়ে থাকো। এরপরও আরও অনেক কলেজ আছে, হয়তোবা সেগুলো সম্পর্কে আমার ধারণা নাই, আমাদের স্টুডেন্টগুলো হয়তো ওগুলোতে নাই, এই জন্য আমি কখনো ওগুলো নিয়ে স্টাডি করি নাই। এই জন্য তোমাদেরকে বলছি, এই কলেজগুলোতে মোটামুটি এরকম নাম্বার হলে তুমি একটা আশা করতেই পারো। এখন আমরা আমাদের কিছু কিছু স্টুডেন্ট দেখতে পাই যে রংপুরে যায়। আমরা যদি রংপুরের কথা বলি, রংপুরের ক্ষেত্রে রংপুরের অনেকেই কারমাইকেল কলেজকে 1 নম্বরে দেয়, কেউ তো আবার কারমাইকেল কলেজকে 1 নম্বরে না দিয়ে রংপুর সরকারি কলেজকে তারা 1 নম্বরে দেয়। রংপুর সরকারি কলেজের ক্ষেত্রে তুমি যদি গোল্ডেন এ প্লাস পাও তাহলে মোটামুটি আশা করা যায়। আমার কাছে আগের বারগুলোতে দেখতে পেরেছিলাম এরকম। তারপর কারমাইকেল যেটা রয়েছে সেখানে গোল্ডেন এ প্লাস বা এ প্লাস পেলে তুমি একটা আশা করতে পারো। তারপরে কিছু কিছু স্টুডেন্ট আছে রংপুরের ক্ষেত্রে আবার দেখা যায় রংপুর ক্যান পাবলিক স্কুল, এই ক্যান পাবলিক স্কুলে রংপুরের ক্ষেত্রে একটু চাহিদা আবার বেশি। তারা ক্যান পাবলিক স্কুলকে এই দুটি কলেজের সমকক্ষ হিসেবে তারা গুরুত্ব দিয়ে থাকে। এখানেও তোমার গোল্ডেন এ প্লাস বা এ প্লাস হলে মোটামুটি আশা করা যায় যে তুমি এখানে ভর্তি হতে পারবে। যাদের ক্ষেত্রে এর থেকে একটু নাম্বার কম থাকে তার আরেকটি কলেজ আছে, হচ্ছে মেয়েদের ক্ষেত্রে একটা স্পেশালভাবে বেগম রোকেয়া কলেজ আছে, বেগম রোকেয়া কলেজে তোমরা চয়েস দিতে পারো। আর ছেলেদের ক্ষেত্রে ওখানে আরেকটা কলেজ আছে কারমাইকেল কলেজের সাথেই, এটা মনে হয় কলিজিয়েট কলেজ, এই কলিজিয়েট কলেজে তোমরা দিতে পারো। তারপরে লায়ন্স কলেজ আছে, কালেক্টরেট কলেজ আছে, এগুলোতে তোমরা দিতে পারো। যাদের ইচ্ছা তারা প্লাস পেলে এগুলোতে মোটামুটি একটা কনফার্ম হওয়া যায়। তাহলে যদি প্লাস পেলে সায়েন্সের সাবজেক্টগুলোতে সায়েন্স যারা আছে তারা যদি কনফার্ম হও, তাহলে প্লাস থেকে একটু কম মার্ক পেলে কিন্তু বা 4.88 বা 4.80 বা 4.50 এরকম হলে কিন্তু আর্টস থেকে এই কলেজগুলোতে চান্স পাওয়ার একটা সুযোগ থাকে। তারা বলছে ঢাকার দিকেও কিছু বলেন, আমরা ঢাকার দিকে যাব। মোটামুটি এদিক থেকে আমরা শুরু করছি যে সব স্টুডেন্টই যেন একটা ধারণা পায়। তাছাড়া তাদের তো এরকম একটা ধারণা নেই, যাদের হয়তো বা রিসেন্ট কোনো রিলেটিভস বা কোনো ছোট বড় ভাইয়েরা পড়ে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা এই ধারণাগুলো একটা ক্লিয়ার ধারণা পাবে। আমি ভাবলাম যে আমাদের স্টুডেন্টদের যেহেতু এবারে একটু এরকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি আমি, তারা মনে করছে রেজাল্টটা তাদের নাম্বার কম, সেই জন্য নির্দেশনা দেয়া আমার কাছে মনে হলো যে না, দিলে মনে হয় বেটার হবে। আমরা প্রত্যেকবারই আমরা হচ্ছে যেটা আমি করি সাধারণত একটা ইমেজ তৈরি করে আমি দিয়ে দেই যে দেখো তোমরা এই এই নাম্বারের ক্ষেত্রে এই কলেজগুলোতে তারা টিকে থাকে। আমরা যেহেতু এবার যে সকল সাবজেক্টের সকল বিষয়ের আমরা একটা প্রস্তুতি করেছিলাম, তাই একটা দায়বদ্ধতা আমার কাছে বেশি থাকে, এ কারণেই আমার স্টুডেন্টগুলোকে নিয়ে লাইভ করা। তো মজার ব্যাপার, আমাদের যতগুলো স্টুডেন্টকে ভর্তি করেছিলাম আল্লাহর রহমতে প্রায় সবাই প্লাস পেয়েছে। 2-3 জন বাদ দিয়ে মনে হয় সবগুলোই প্লাস। তারাও যারা এই প্লাস পায়নি তাদের মধ্যে হয়তো বা 4.96, 9.94 এরকম পেয়েছে। আমার ভালো লেগেছে যে এতগুলো বাচ্চা এরকম রেজাল্টের একটা ইয়েতে সবাই ভালো রেজাল্ট করেছে, সেজন্য এই খুশি থেকেই আসলে লাইভ করা। তাহলে মোটামুটি আমরা বগুড়া সম্পর্কে বলেছি, রংপুর সম্পর্কে বললাম। এবার আমরা যদি রাজশাহীর দিকে একটু যাই, রাজশাহীর দিকে আমাদের যারা স্টুডেন্ট যায় তাদের সংখ্যা খুবই কম। অনেকে যারা একটু ভালো আশা করে যে না আমি একটা ভালো রেজাল্ট করবো বা ভালো এতে যাবো, আগে থেকে যাদের স্বপ্ন থাকে বা কোনো রিলেটিভস রাজশাহীতে পড়ে বা রিলেটিভস থাকে তাদের কাছে শুনে তারা এই জায়গাগুলোতে যায়। এখন রাজশাহীতে যাওয়ার আগে রাজশাহী সম্পর্কে যদি আমরা বলি, রাজশাহীতে যদি তুমি চয়েস দাও তাহলে তোমাকে প্রথম চয়েস দিতে হবে রাজশাহী কলেজ। রাজশাহী কলেজে গতবারের যে মার্ক ছিল সায়েন্সে, এটা তোমার 1250 প্লাস ছিল। 1250 প্লাস যদি কেউ পেয়ে থাকে, 52-53 এরকম হলে লাস্ট অব্দি তারা টিকিয়েছে। আর যারা আর্টসের ছিল তারা 1200 এরকম হলে তারা আর্টস থেকে নিয়েছে। তাহলে যদি এবারে যদি তোমার মার্ক আমরা ধরি তাহলে 50 মার্ক তুমি কমে দিতে পারো বা 30 মার্ক এরকম কমে দিতে পারো। কমে দিলে যারা 1230 আছো, 1220 আছো,
তারা মোটামুটি আশা করতে পারো যে রাজশাহী কলেজ হতে পারে। 30 মানে রাজশাহী কলেজের ক্ষেত্রে একটু একটা ব্যাপার আছে, রাজশাহী কলেজে অনেক জায়গা থেকে পড়ার একটা ইচ্ছা প্রকাশ করে থাকে, তো এই জন্য ওখানে নাম্বারটা অত বেশি কমার সম্ভাবনা থাকবে না, কারণ বিভিন্ন এলাকায় যারা টপারেরা আছে তারা রাজশাহী কলেজে চলে আসবে। এই জন্য নাম্বারটা একেবারে যে শার্পলি অনেকখানি কমে আসবে এমন মনে হবে না, আমার কাছে মনে হয়। কারণ এলাকা ভিত্তিক যে কয়টা ভালো আছে, কোনো একটা উপজেলায় যদি 10টা ভালো থাকে তার মধ্যে 2-3টা যদি ওখানে যায়, আর রাজশাহী বিভাগের মধ্যে যেগুলো জেলা রয়েছে তার ম্যাক্সিমাম ভালো স্টুডেন্টগুলো কিন্তু রাজশাহীতে যাওয়ার একটা প্রবণতা আছে। আমি কিন্তু বলছি অন্য জায়গায় যায় না তা না, যাওয়ার একটা তাদের প্রবণতা দেখা যায়। সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা একেবারেই যে খুবই কমে আসবে এমন কিন্তু হবে না, কারণ টপার যারা থাকবে কোনো এলাকা থেকে 5-10টা করে টপার তো থাকবেই, তাদের নাম্বার এরকম থাকবে। এই জন্য এবারে 1220 থেকে শুরু করে আশা করা যায়, কিন্তু হবে কিনা এটাই শিওর না। 1230 থাকলে মোটামুটি আশা করা যেতে পারে। 1220 থেকে যারা আছো তারা একটা আশা নিয়ে তোমরা এই রাজশাহী কলেজে চয়েস দিতে পারো, আমার কাছে মনে হয়। আর যারা আর্টস থেকে পড়তে চাও, তারা যারা 1200 আছো বা 1190 বা 1180 আছো, তারাও চয়েস দিতে পারো রাজশাহী কলেজ 1 নাম্বার করে। এখন আমার এত নাম্বার নেই তাই বলে কি আমি চয়েস দিতে পারবো না? তোমাকে তো চয়েস দিতে কেউ বাধা দেবে না, তুমি চয়েস দিতে পারো। কারণ চয়েস দেওয়ার সময় তো তারা নাম্বার চায় না যে এই নাম্বারে তুমি চয়েস দিতে পারবে, তারা তো জিপিএ বলে দেয় যে প্লাস পেলে তুমি চয়েস দিতে পারবে। কিন্তু চয়েস দিলা কিন্তু আসলো না, তখন তো তোমার কাছে কষ্ট লাগবে যে আসলো না, আমি এমন এমন কলেজ চয়েস দিচ্ছি একটাও আসলো না, সেকেন্ড চয়েস যেগুলোতে দেবো সেগুলো আগেই তারা নিয়ে ফেলেছে ফার্স্ট চয়েসে, আমার আর জায়গা নেই, তখন তোমাকে দেখা যাবে থার্ড সারিতে চলে যেতে হবে। এই জন্য কিন্তু এটা বুঝে শুনে তোমাকে চয়েস দিতে হবে। রাজশাহী কলেজের কথা আমরা বলছি, এবার রাজশাহী কলেজ থেকে যদি বের হয়ে আমরা সেকেন্ড চয়েস রাজশাহীতে দিতে চাই, তাহলে আমাকে রাজশাহীতে সেকেন্ড চয়েস দিলে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে দিতে হবে। নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে, রাজশাহী কলেজ থেকে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের নাম্বার কিন্তু অত বেশি ভেরি করবে না, একটু কম হবে। তাহলে তোমরা 1220-এর নিচে যারা আছো, 1220 থেকে নিচের দিকে যারা থাকবে, অর্থাৎ 1200 থেকে 1220 এরকম যারা আছো, তারা নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ সেকেন্ড চয়েস হিসেবে দিয়ে দেখবে। তারা মনে করতে পারো যে না এখানে আমার আসতে পারে। তোরা ফার্স্ট চয়েস যারা আছো, ফার্স্ট চয়েস তো রাজশাহীতে যারা পড়ার ইচ্ছা তারা তো রাজশাহী কলেজ দিবা, আসলেও দিবা না আসলেও দিবা। কিন্তু আশা করার ক্ষেত্রে সেকেন্ড চয়েসের ক্ষেত্রে, মানে সেকেন্ড যে কলেজটা আছে সেক্ষেত্রে তোমার নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আসতে পারে। এখন থার্ড চয়েস হিসেবে তুমি কোনটা দিবা? অবশ্যই সিটি কলেজ দিবা। সিটি কলেজেও কিন্তু এই নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, অনেকে দেখা যায় নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ সেকেন্ড চয়েস না দিয়ে ভুল করে হয়তো সিটি কলেজ দিয়েছে, নয়তো বা তার পছন্দের কারণে সিটি কলেজ দিয়েছে, এমন কিন্তু সেকেন্ড চয়েস দেয়। আবার সেটা নিয়ে পরে কেউ কেউ আফসোসও করে, নয়তোবা কেউ করে না, না আমার সিটি কলেজই ভালো, এটা হতে পারে, এটা কোনো ব্যাপার না। যেটা যার ভালো লাগে সেটা তার কাছে প্রথম প্রায়োরিটি পাবে। তুমি সিটি কলেজের ক্ষেত্রে আশা করতে পারো যে তাহলে 1200 যদি থাকে, 1200 থেকে 1220 বা এর থেকে কম, 1100 তোমার 80 থেকে শুরু করে বা 90 থেকে শুরু করে ওপরের দিকে যারা আছে তারা সিটি কলেজ আশা করতে পারো। এখন এই কলেজ তিনটা বাদ দিয়ে বাকি যে কলেজগুলো আছে সেগুলোতে তোমরা যারা এ প্লাস পেয়েছো, নাম্বারটা যারা 1150-এর ওপরে আছো, তারা সেগুলোতে চয়েস দিয়ে রাখতে পারো। আশা করা যায় সেগুলোতে আসবে। ওখানে আরও যে কলেজগুলো আছে, সামাকদম কলেজ রয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, তারপর রুয়েটের ভিতরে অগ্রণী কলেজ রয়েছে, এই কলেজগুলোতে তোমরা চয়েস দিতে পারো। আরও একটা কলেজ রয়েছে কলি জয়েন্ট কলেজ আছে, এটাতেও মনে হয় সিটি কলেজের পরই চয়েস দেওয়া হয়, ওটাতেও দিতে পারবে তোমরা। মোটামুটি রাজশাহীতে এই কলেজগুলোতেই তুমি চয়েস দিতে পারো। যারা দেয় বাইরে থেকে যারা যায় তাদের ক্ষেত্রে এই কলেজগুলোই তারা দিয়ে থাকে। এখন কথা হচ্ছে ঢাকার কথা যদি বলি, ঢাকার ক্ষেত্রে তো ঢাকার চয়েসের ব্যাপারগুলো কি করে, যে যে এলাকায় থাকে, যেখানে যার রিলেটিভস থাকে তারা সেই জায়গাতে থাকে এবং সেখান থেকে তারা চয়েস দেয়। আর আমাদের এলাকা থেকে যে স্টুডেন্টগুলো ঢাকাতে যায় তাদের চয়েস লিস্টের ক্ষেত্রে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কি, যারা পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যারা ছেলেরা থাকে তারা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রথম নাম্বার নটরডেমে পরীক্ষা দেয়, এনডিসিতে দেয়। আর এনডিসিতে তো তোমার এরকম নাম্বার কোনো না, তুমি প্লাস পেয়েছো, গোল্ডেনে প্লাস পেয়েছো তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা। তুমি পরীক্ষা দিয়ে যদি টেকো তাহলে তোমার এই নাম্বারের তো প্রয়োজনই পড়ে না। আমি গতবারের একটা বিষয় শেয়ার করতে পারি, গতবারে কিন্তু সাপিনা আমাদের এখান থেকে ফার্স্ট হয়েছিল। তোমরা রিজন, তারপরে হচ্ছে রিফাত, এদেরকে চেনো, এরা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে ছিল না। আমাদের তখন বর্ষা সোয়া সেকেন্ড হয়েছিল, বর্ষা থার্ড হয়েছিল। ওরা তো নটরডেমে দিতে পারবেন, তা তো জানোই, মেয়েরা হলে তো দেওয়া যায় না, তাহলে ওরা দেয়নি। কিন্তু
এখান থেকে রিফাত এবং হচ্ছে তোমার রিজন, ওরা কিন্তু আমার কেমিস্ট্রিতে 99 পাওয়া ছিল মনে হয়, 98 99 এরকম পাওয়া ছিল ওরা। এক মার্কের উপরে মনে হয় কম ছিল, একটা এমসিকিউ ওরা ভুল করেছিল সেইবার গোবিন্দগঞ্জ উপজেলায় কেউ 100তে 100 পায়নি, ওরাই সর্বোচ্চ মনে হয় পেয়েছিল। তা ওরা যারা ছিল তারা কিন্তু এই টপার, যে তোমার যে টোটাল মার্ক যেটা আছে, টোটাল মার্কের দিক থেকে কিন্তু অত ছিল না, তারপরে কিন্তু তারা তাদের যে বেসিক ক্লিয়ার ছিল এবং তারা যে ঠিকঠাক মেধাবী অর্থাৎ পরিশ্রম করেছে, সেই হিসেবে কিন্তু তারা টিকেছে। এই জন্য আমাদের এখান থেকে যে কয়েকজন আছো তোমরা ভেবেছিলা যে তোমাদের নাম্বারটা হয়তো বা 1250 প্লাস হবে, কিন্তু তুমি পাওনি শুধু একটা সাবজেক্টের জন্য, সেটা হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় সাবজেক্ট। বাংলাদেশের বিশ্ব পরিচয় সাবজেক্টে যদি তোমার নাম্বারটা বেশি হতো তাহলে তোমার এরকম হতো। আর যদি ওভার মার্কিং বাদও দিলাম, তারপরেও যদি বাংলাদেশ বিশ্ব পরিচয়ে তোমরা 75 না পেয়ে, তোমাদের ওই প্রথম যে কক্ষতে আছে সেখানে যদি তোমরা 75 না পেয়ে নাম্বারটা যদি আরো বেশি পেতা, 90 পেতা, অন্যরা যেমন 90 পেয়েছে 94 পেয়েছে এরকম যদি পাইতা, তাহলে তোমাদের নাম্বারও কিন্তু এমন হতো। তাহলে তাই বলে কি তোমাদের কোয়ালিটি নাই? কোয়ালিটি অবশ্যই তোমরা আছো। তোমরা যারা মেধাবী, যাদের সত্যিকার অর্থে মেধা রয়েছে, তারা কিন্তু এই রেজাল্টের কম বেশিতে অতটা প্রভাব পড়বে এমন হবে না। তোমরা পরীক্ষা দাও, দেখবে তোমরাই কিন্তু আবার চান্স পাবে, তোমরা নটরডেমে হবে, হতাশ হওয়ার কিছু নেই। একটা সাবজেক্টের জন্য দেখো, আমি বারবার করে কিন্তু তোমাদের একটা কথা বলতাম যে কোনো গাছ লাগিয়েছো তুমি, গাছ লাগিয়ে ওই গাছটাতে যে পুষ্টি উপাদান দিবা, সেই পুষ্টি উপাদানে যদি কোনো একটা পুষ্টি উপাদান কম দাও তাহলে ফলন কিন্তু ভালো হবে না। তার মানে প্রত্যেকটা সাবজেক্টে তোমার সমপরিমাণ গুরুত্ব দিয়ে পড়তে হবে। বাংলাদেশ বিশ্ব পরিচয় একটা সাবজেক্টের জন্য তোমার দেখো কান্না করছো, তুমি খুশি হতে পারছো না, তোমার এত ভালো রেজাল্ট করা, এ প্লাস পাওয়ার পরে তো এর উপরে কোনো রেজাল্ট হয় না, কোথাও তো লেখা থাকে না যে তোমার এত নাম্বার পেয়েছো, তুমি হচ্ছে গোল্ডেন এ প্লাস পেয়েছো, এরকম তো থাকে না। তাহলে তোমার তো সর্বোচ্চ নাম্বার, তোমার তো খুশি হওয়ার কথা, কিন্তু তুমি খুশি হতে পারছো না। কেন পারছো না? তোমার টোটাল মার্কটা তোমার কাছে মনে হচ্ছে কম। এই যে আমাদের পার্শ্ববর্তী উপজেলা পলাশবাড়ি উপজেলাতে দেখলাম ওদের একটা স্টুডেন্ট গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলের যে ফার্স্ট হয়েছে, যে তার টোটাল মার্ক হচ্ছে 1216। আমাদের উপজেলায় 1223 যদি হাইস্ট হয়, তাদের কিন্তু 1216, তাদের কিন্তু নাম্বারটা আরো কম। আমাদের যদি এরকম করে কয়েকটা উপজেলার আমরা ডাটা কালেকশন করতে পারতাম, তাহলে আমরা বুঝতে পারতাম যে আশেপাশের সার্বিক যে পরিস্থিতি আছে সে পরিস্থিতিটা কেমন। তোমাদের যাদের অনেক কিউরিয়াসিটি থাকে তারা কিন্তু এটা চিন্তা করতে পারো, তো দেখতে পারো। জীবনে হতাশ হওয়া যাবে না, আমার কথা, হতাশ হওয়া যাবে কখনোই যাবে না। তুমি ঠিকঠাক পরিশ্রম করেছো, ঠিকঠাক তুমি সফলতা পাবে, এটি তোমার হবেই। কোনো কারণে তোমার যদি কোনো কম বেশি হয়, বিধাতা যে কাজগুলো করে সেখানে অবশ্যই তোমার কোনো না কোনো মঙ্গল কিন্তু অবশ্যই আছে, তোমাকে এটা ভাবতে হবে। এই কারণে তোমরা যারা ঢাকা কেন্দ্রিক করতে চাচ্ছ, তাদের চয়েসের ক্ষেত্রে পরীক্ষা দিয়ে যদি পরীক্ষা দিতে চাও, তাহলে তুমি ছেলেরা যারা আছো তারা তো পরীক্ষা কোথায় দিবা? পরীক্ষা তুমি এনডিসিতে দিবা, পরীক্ষা তুমি সেন্ট জোসেফে দিবা, পরীক্ষা তুমি সেন্ট গ্রেগরিতে দিবা, তিনটাতে দিবা। তিনটার মধ্যে তুমি যেটাতে হবে তুমি সেটাতে তো পড়বে, সেক্ষেত্রে তার নাম্বার তোমার আর কোনো সমস্যাই হচ্ছে না। আর মেয়েদের ক্ষেত্রে সেন্ট জোসেফে মেয়েও মনে হয় নাই, আর তোমার হলিক্রস তো রয়েছেই, হলিক্রসে তোমরা দিবা। যাদের হবে তাদের তো আর নাম্বারে কোনো টেনশন করতে হবে না। এখন আমাদের এখান থেকে আমি দেখেছি কিছু কিছু স্টুডেন্ট আছে যারা তোমার রাজুক উত্তরা মডেল কলেজ আছে এখানেও পড়ে, আবার রেসিডেন্সিয়াল আছে, রেসিডেন্সিয়াল মডেল স্কুল মোহাম্মদপুরে যেটা আছে সেটাতেও অনেকে ভর্তি হয়। এগুলোতে তুমি যদি গোল্ডেন এ প্লাস পাও, আমার মনে হয় আশা করা যায় তোমার ওখানে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া অন্যান্য কলেজ যেগুলো রয়েছে সেগুলোতে আমাদের এলাকা থেকে দেখে আমি কম সংখ্যক যাই। তাহলে ওভারঅল তোমরা যে যত নাম্বার পেয়েছো সেই নাম্বার অনুযায়ী তোমার কোন কলেজ ধরে ধরে তোমাকে সাজালে ভালো হবে তুমি সেটা করবা। কিন্তু এখানে আমি একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে কি, রাজশাহীর জন্য একটা কথা বলি। অনেকে না জেনে এই কাজটা করে, তো তখন পরে এসে যখন বলে, তখন বলে, আমরা তখন বলি তোমাদের আগে ভেবে এবং সেই এলাকা সম্পর্কে জেনে যাওয়া উচিত। রাজশাহীতে প্রাইভেট সিস্টেমটা কেমন? রাজশাহীতে প্রাইভেট সিস্টেম হচ্ছে কি, তুমি যখন প্রথম বছরে পড়তে যাবে 7 দিন তোমাকে ট্রায়াল ক্লাস করতে দেবে। তারা ট্রায়াল ক্লাস করার পর তোমার যদি কোনো স্যারের ক্লাস ভালো লাগে, তাহলে ওই স্যারের ওই বছরের পুরো বছরের ফিটা তোমাকে জমা দিতে হবে, তাদেরকে ফিটা দিয়ে দিতে হবে। এখন তোমরা সারা জীবন পড়েছো, পার মান্থে ফি দেয়া, কিন্তু হঠাৎ করে যদি ওখানে গিয়ে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি,
ম্যাথ, বায়োলজি, ইংরেজি, আইসিটি, বাংলা। কেউ যদি 7টা পড়ো তাহলে 7টার ফি দিতে হবে। আর কেউ যদি 7টা না পড়ে তোমার সায়েন্সের 4টা পড়ো, ইংরেজি সহ পড়ো, 5টা পড়ো, 5টার টোটাল ফি কিন্তু একসাথে জমা দিতে হবে। আমার জানা মতে আগের বছরগুলোতে এগুলোতে তাদের কোর্স ফি যেটা ছিল এটাকে কোর্স অনুযায়ী তারা নেয়। কোর্স ফি অনুযায়ী ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এগুলোতে মনে হয় 12-14। এখন এটাকে হয়তো বা বেড়ে যেতে পারে। আগের বছরগুলোতে তারা 12-14 করে 1000 করে তারা রাখতো এক বছরে। তাহলে তুমি যদি 14,000 করে এভারেজে ধরো, এভারেজে যদি তোমার 14,000 করে হয় তাহলে অবশ্যই 5টা সাবজেক্টের জন্য কিন্তু 5-14 কত 70,000 টাকা তোমাকে বছরের প্রথম মাসে দিতে হচ্ছে। এখন তুমি একবারে এত টাকা দিতে পারবা কিনা, তোমার পরিবার থেকে এটা ক্যারি করতে পারবে কিনা, বার্ডেন হয়ে যাবে কিনা, এটা ভেবে কিন্তু রাজশাহীতে তোমাকে চয়েস দিতে হবে। আর অন্য জায়গায় এরকম সিস্টেম নেই, পার মান্থ তোমাকে বেতন পে করতে হয়, এই জন্য সেগুলো নিয়ে অত চিন্তা করার কোনো কিছু থাকবে না। আমার মনে হয় যে আমি যতগুলো কলেজ ছিল সেই কলেজ সম্পর্কে তোমাদের একটা মোটামুটি ধারণা দিয়েছি। তোমরা এই ধারণার আশেপাশে, যেহেতু এটা মানে কলেজ কর্তৃপক্ষ যারা আছে তেনারাও বলতে পারবেন না তেনারা এবার কত নাম্বারে নিতে পারবেন সর্বশেষ, এটি তো নির্ভর করে যারা আবেদন করেছে সেই সংখ্যার উপর। কতজন কত নম্বরধারী স্টুডেন্ট তাদের কলেজে আবেদন করেছে, তারা প্রথম দিকে যতটা আছে ততজনকে নিয়ে পরের বাকিগুলো কিন্তু তারা আর নিতে পারেন না। এজন্য কেউ এটা কখনোই আগে বলা সম্ভব নয়। ফেসবুকে যেটা ঘুরে বেড়াচ্ছে তোমরা দেখছো, দেখে দেখে আরো আবেগে হতাশ হয়ে যাচ্ছ। তাদের জন্য বলছি এরকম তো কখনো কেউ বলতেই পারবে না। পরীক্ষা হওয়ার আগেই কি কখনো বলা যেতে পারে যে এবার কতটা টিকাবে? এটা সম্ভব নয়। একটা তোমার ধারণা দেওয়া যেতে পারে যে এত থেকে এততে হতে পারে, এত থেকে এততে হতে পারে, এরকম ধারণা দেওয়া যেতে পারে। কিন্তু এবারের প্রত্যেকটা কলেজেই যেখানে আগের বছরগুলোতে শতকরা 2 জন ফেল করেছে, 97%, 98% পাস করেছে, এবার কিন্তু সেখানে 132 জন ফেল করেছে। তোমাকে একটা বিষয় ভাবতে হবে। কালকে মনে একটা নিউজে দেখলাম যে যতগুলো এবার পাস করেছে সবগুলো শিক্ষার্থী যদি ভর্তি হয় তবু কিছু সংখ্যক সিট নাকি কলেজে ফাঁকা থাকে। 132 জন ফেল করা কিন্তু কম না বাবা, অনেক অনেক সংখ্যা এটা। 100-তে কোনো কলেজে আমি দেখতে পাচ্ছিলাম যে একাধারে 70-75 জন করে ফেল করেছে, 40 জন 30 জন করে ফেল করেছে, এটা তো অনেক সংখ্যা। আর এ প্লাসের পরিমাণটা দেখো, এ প্লাস তো কমে গেছে, তুমি তো জানো। এ প্লাস কমে গেলে তো কম্পিটিশনটা কমে যাবে না? এ প্লাস কমে গেলে তো টোটাল মার্ক কমে যাবে। তো ভাবার কি আছে? তোমার কোয়ালিটি আছে, কোনো না কোনো সময় যা সেটা কি প্রকাশ পাবেই, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আর যারা এই যে কলেজ নিয়ে খুবই টেনশন করো তাদের জন্য বলি, তুমি তোমার স্কুলে পড়েছো, তুমি তো দেখেছো স্কুলে পড়ার ক্ষেত্রে তুমি কতদিন স্কুলে গিয়েছো? না এখন দেওয়া যাবে না। তুমি তোমার স্কুলে পড়ার ক্ষেত্রে তুমি কতদিন স্কুলে পড়েছো আর কতদিন তুমি পড়াটা তোমার রেজাল্টটা তোমার প্রাইভেটের উপর নির্ভর করেছো। তুমি যদি মনে করো যে তোমার স্কুলে পড়ে তোমার রেজাল্টটা তুমি ডেভেলপ করেছো, তাহলে কলেজ নিয়ে তোমার টেনশন করতে হবে। আর যদি মনে করো না আমি প্রাইভেট পড়েছি বা নিজে পড়েছি বা অনলাইনে পড়েছি, পড়ে আমার রেজাল্টটা হয়েছে, তাহলে তোমার সেক্ষেত্রে ভাবার কিছু নাই। অবশ্যই স্কুল ইম্পর্টেন্ট, আমি স্কুলকে ছোট করে দেখছি না। স্কুল একটি প্রতিষ্ঠান যেখানে বাচ্চা কাচ্চাদের লালন পালন করা হয়ে থাকে। কিন্তু তোমাদেরকে মানে এটাও এর সাথে সাথে বুঝতে হবে, কলেজ তো একটা না একটা থাকবেই, তোমার একটা প্রতিষ্ঠান একটা থাকবেই, যে তোমার এই প্রতিষ্ঠানে তুমি শিক্ষার্থী, তোমার আইডেন্টি থাকবে। কিন্তু তুমি যখন পড়বা তখন দেখা যাবে ওই আজিজুলের স্টুডেন্ট, ওই সরকারি কলেজ বগুড়া সরকারির স্টুডেন্ট, শাহ সুলতানের স্টুডেন্ট, মুজিবুর রহমান মহিলা কলেজের স্টুডেন্ট, আর্ম ব্যাটালিয়নের স্টুডেন্ট, তোমার হচ্ছে বিএম স্কুলের স্টুডেন্ট, তোমার ক্যান পাবলিক পুলিশ লাইন্সের স্টুডেন্ট, বিএফ শাইনের স্টুডেন্ট, সবাই কিন্তু তোমার ওই যে পছন্দের যে টিচার আছে তার কাছে তোমরা পড়বা। কারণ প্রাইভেট তো এক বাবা, পড়া তো একই, তাহলে এখানে এত টেনশনের কি আছে? তুমি আবার রিপোর্ট দাও, তুমি আবার পরিশ্রম করো। যাদের ক্ষেত্রে তোমার মনে হচ্ছে না আমার পরিশ্রম কম হয়েছে, এর থেকে আরো বেশি হওয়া উচিত ছিল, তুমি তার থেকে আরো বেশি পরিশ্রম করো। তুমি যদি মনে করো না আগের বার যা পরিশ্রম করেছি সেই রকম পরিশ্রম এবারও করবো, তুমি আগের যেরকম রেজাল্ট করেছো এবারও সেটাই করবা। তুমি ডেভেলপ করতে চাও, পরিশ্রম বাড়িয়ে দিতে হবে। আমি অনেক মেধাবীকে দেখেছি, অনেক মেধাবী বিফল হয়েছে, ব্যর্থ হয়েছে, কিন্তু যারা পরিশ্রম করে তারা কিন্তু ব্যর্থ হয় না। আমি এমন স্টুডেন্ট দেখেছি যে বেসিক কম, অত বেশি বোঝে না, তারপরে ভালো রেজাল্ট করেছে। কেন? শুধু একটা কারণে, সে পরিশ্রমী।
সে যতবার পরিশ্রম করে, যতটা বই সলভ করেছে, বেশি বেশি বই সলভ করো। অনেকেই আমি দেখি যে বই কেনার ক্ষেত্রে কার্পণ্য করে। এটা কেন করবো? একটা বই পড়ে, একটা এমসিকিউ বই পড়ে বা একটা বই পড়ে কখনো কিন্তু পরিপূর্ণ হওয়া সম্ভব হবে না। 2-3টা তোমার বই লাগবেই। তুমি অবশ্যই ইন্টারমিডিয়েট লেভেলের অবশ্যই অন্তত 2-3টা বইয়ের রেফারেন্স করবে। আগে থেকে যদি তুমি ভালো করে প্রিপারেশন নাও ইন্টারমিডিয়েটটা, তাহলে কিন্তু তোমার সাথে সাথে অ্যাডমিশন হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আমি একটা কথা বলি, অনেকে আবার কি করে, অনেককে আমি দেখতেও পাই যে অনেক স্যারেরা এরকম করে বলেও থাকে যে তারা পড়ার পাশাপাশি তারা অ্যাডমিশনকেও তারা পড়িয়ে দিচ্ছে। আমার কাছে মনে হয় যে এটা অতটা দরকারি নয়। তুমি কি করো, তুমি ধরে ধরে খুঁটিনাটি করে প্রত্যেকটা প্রশ্ন পড়ো, প্রত্যেকটা লাইন পড়ো, তো দেখা যাবে তোমার তো পড়াটা হয়ে গেল। যখন পরীক্ষাতে আসবে অ্যাডমিশনের জন্য যদি তুমি অনেক চিন্তা করো, আসলে কিন্তু ওই যে প্রশ্নগুলো তোমার যে বইয়ে আছে লাইন বাই লাইন, সেখান থেকে তো আসবে। তুমি এক্সট্রা করে কেন অ্যাডমিশনের বই নিয়ে এখন পড়বা? আমার কিছু স্টুডেন্ট ছিল, আমি দেখতাম স্টুডেন্টের প্রথম যখন ইউনিভার্সিটি থেকে এসে আমি পড়াতাম, একটা স্কুলের স্টুডেন্ট আছে, তাদের আমি দেখে বললাম, বাবা তোমাদের তো অত পরিমাণ নিয়ে রেজাল্ট হবে না, আমার কাছে যেটা মনে হয় তোমরা ফোর্থ সাবজেক্ট হিসেবে কি করো, তোমরা কৃষি নাও, তাহলে হয়তো বা তোমার এই ক্লাসটা হবে। সে তারা এরকম করলো, তার বাবাকে বললো বা স্কুলকে বললো, কিন্তু তার বাবা বলে যে না, উচ্চতর গণিত ছাড়া পিওর সায়েন্স হয় না, তাকে পিওর সায়েন্সে পড়াবে, সায়েন্সে পড়াবে, অনেক ভালো কিছু করবে। কিন্তু যখন এসএসসি রেজাল্টটা হলো, দেখা গেলো সে মেয়েটা এই ক্লাসই পায়নি। ফোর্থ সাবজেক্টে যে উচ্চতার নিয়েছে সেখানে সে ভালো নাম্বারই পায়নি, পরেই। আর উচ্চতা না নিয়ে সে যদি কৃষি নিত, তাহলে ওখান থেকে কিন্তু একটা তার নাম্বার যোগ হতো, সে প্লাস পেত। পরবর্তীতে যে পিওর সায়েন্স বলে বলে যে মুখে ফেনা তুললো, সে দেখলাম যে ইন্টারমিডিয়েটে আর সায়েন্সেই পড়লো না, আর্টসেই পড়লো। তাহলে তার পিওর সায়েন্সের গুরুত্ব কোথায় গেল? এই ক্ষেত্রে কিন্তু তোমার ঘটনা তাই হবে। যেমন দেখো, ওই ছেলে মেয়েগুলো আমি কেন বলছিলাম, ওদের আমি কোয়ালিটি দেখেছি যে না, ওরা অতটা নয়। যারা মানে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান রাখে তাদের ক্ষেত্রে নেওয়া ঠিক আছে, তারা নেবে অবশ্যই। কিন্তু যাদের ক্ষেত্রে একটু কম, যারা পড়ার অতটা সুযোগ পাচ্ছে না, রেজাল্ট একটু কম হওয়ার সম্ভাবনা আছে, সায়েন্স নিয়েছে ঠিক আছে, উচ্চতর গণিত নিও না, তুমি কৃষি নাও। কারণ অনেকে বলে যে ইন্টারমিডিয়েটে উঠলে তাহলে আর গণিত বুঝবো না। কেন বুঝবা না? তোমাকে যদি বুঝায় তুমি প্রথম থেকে তো বুঝবে, অবশ্যই বুঝবে, এমন কিছু নয়। তোমার তো যদি তুমি ইন্টারমিডিয়েট এসে সায়েন্স পড়ার তোমার যদি ক্যাপাসিটি না থাকে, তোমার যদি যোগ্যতাই অর্জন না হয়, তো ওই জায়গায় তুমি উচ্চতর গণিত কোথায় দিবা? তখন আর তারা পড়তে পারলো না। এই ক্ষেত্রেও কিন্তু তাই, তুমি যখন কি করবা, এখন ইন্টারমিডিয়েট থাকতে অ্যাডমিশনের পড়া পড়বা, অনেকে অ্যাডভান্স লেভেলে ভাবে তো অ্যাডমিশনের পড়া পড়বা, তখন তোমার কিন্তু ফোকাস দুই দিকে চলে যাবে, একসাথে কখনো দুটো কাজ করা যায় না। তখন দেখা যাবে তুমি ইন্টারমিডিয়েটে প্লাসই পাবা না, প্লাস না পেলে তো মেডিকেলে পরীক্ষা দিতে পারবে না, মেডিকেল করে ফেনা তুললে আর পরীক্ষায় দিতে পারবে না। কারণ মেডিকেলে তোমার ওখানে 100 মার্ক আছে ইন্টারমিডিয়েটের নাম্বারে, 100 মার্কের মধ্যে তুমি যদি 4 পয়েন্ট মনে করো যে কত 80 পাও, তাহলে ওখানে তোমার 5-10 নাম্বার কমে গেল। ওই 5-10 নাম্বার অন্য একটা কম্পিটিটরের সাথে তোমাকে তুলে তার থেকে 1 নাম্বার বেশি পেয়ে কিন্তু চান্স পেতে হবে। এটা কিন্তু সো টাফ, এটা বুঝতে হবে। এই জন্য যে লেভেলে যখন আছো সেই লেভেলের পড়া পড়ো, সেই লেভেল পড়ে তার থেকে একটু বেশি জানার চেষ্টা করো, কিন্তু একেবারে অনেক বেশি জানার চেষ্টা করলে কিন্তু একটাও হবে। মোট কথা, যে বইটা তুমি পড়বে, যে 2টি বই বা 3টি বই তুমি পড়বে, সেই 2টি বা 3টি বইকে সবসময় তো ফলো করা যাবে না, একটা বইকে মূল বই হিসেবে নেবে। আর বাকি যে বইগুলো, ওই তথ্যগুলো ওই বইটাতে যদি ভালো না থাকে, অন্য বইগুলো থেকে তুমি এখানে নিয়ে এসে তাকে কেটে নয়তোবা তোমার যে কালার যে পেজগুলো থাকে সেগুলোতে স্টেবলার করে রেখে একটা বইকে সমৃদ্ধ করবা। কারণ ইন্টারমিডিয়েটের জন্য তোমার একটা বই পড়তে হবে, সবগুলো তথ্য যেন তুমি হাতের কাছে পাও, এটা কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে। আর সফলতা নিয়ে কোনো টেনশন নেই, সফলতার কিন্তু শেষ নেই, সফলতার কোনো শেষ বিন্দু নেই। তুমি এই জায়গাতে সফলতা ভাবছো, তুমি যদি ইন্টারমিডিয়েটে ভালো না করতে পারো, তুমি কিন্তু কি আবার ব্যর্থ। ইন্টারমিডিয়েটে ভালো করলা কিন্তু কলেজ তুমি এডমিশনে ভালো করলে না, আবার ব্যর্থ। প্রত্যেকটা ধাপে ধাপে সফলতা লিপ্ত থাকে, এই জন্য এটা নিয়ে টেনশন করার কিছু নেই। পরিশ্রম করো, সফলতা তোমাকে ধরা দেবে ইনশাআল্লাহ। তো ভালো থাকো সবাই। আমার মনে হয় যদি ভুল করে থাকি তাহলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমি যেটা বলেছি এটাই যে হবে এমন নয়, আমি তো বলেছি কলেজ কর্তৃপক্ষ এটা বলতে পারবে না, আমি তো কোথা থেকে বলবো, এটি সম্ভব হবে না। এই জন্য তোমরা ভালো থাকো। আর যদি যখন গোবিন্দগঞ্জে তোমরা আসবে, আমাদের সাথে দেখা করবে, আমার এই লাইফ অথবা অন্যান্য স্কুলের শিক্ষার্থীরাও দেখতে পারে, তারা যদি
ভালো লাগে। আমরা এরকম বিভিন্ন ভিডিও দিয়ে থাকি, আমাদের বই আছে, বুস্টার কেমিস্ট্রি আছে। বুস্টার কেমিস্ট্রি সম্পর্কে আমরা জানাই, বিভিন্ন তথ্য দেই। আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারো। আমরা যখন যা কর্মকাণ্ড করব তোমরা তো দেখতে পাবে ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করো, আমরাও তোমাদের জন্য কাজ করি, তোমরা তোমাদের জন্য খুব পরিশ্রম করো। তোমরা সফল হলে আমরা সার্থক, আর যদি সফল না হও তাহলে কিন্তু আমরা সার্থক নই। এই জন্য তোমাদের সফলতা আমাদের কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালো থাকো সবাই, টাটা।